আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি তুরস্কে গিয়েছেন। তুরস্ক থেকে আমেরিকায় যাবেন এবং তুরস্কে যাওয়ার আগে ঢাকা প্রেস ক্লাবে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে একান্তে বৈঠক করেছেন। কি আলাপ করেছেন প্রণয় ভার্মার সাথে, কেন তুরস্কে গিয়েছেন, সেখানে কি কথা হয়েছেন, তার আগেও তিনি বেশ কয়েকটা দেশে ঘুরে বেড়াচ্ছেন। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। অনেকদিন ডক্টর খলিলের গল্প করি না। ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়ে অনেকেই চমকে দিয়েছেন, কিন্তু তিনি যে আসলে এই বিএনপির সাথে, তারেক রহমানের সাথে একটা লিয়াজও মেনটেন করছিলেন এবং তিনি আওয়ামী লীগের সাথেও লিয়াজও মেনটেন করছিলেন ইউনূসের সরকারের ভেতরে থেকে। এবং আমি আগে আপনাদের বলেছি, আপনাদের মনে আছে কি না, ইউনূস মাঝে মধ্যে তার উপরে খুব বিলা হতেন যে আমি তোমাকে পাঠাই আর তুমি যা এসব মেসেজ নিয়ে আসো আমার উল্টা দিকে। ডক্টর খলিল ব্যক্তিগত আলাপচারিতা অনেকবারই বলেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়টা আমার অনেক দিনের শখ একটু গুছিয়ে নেবার। আপনারা জানেন যে তিনি বিসিএস এ জয়েন করেছিলেন ফরেন সার্ভিস ক্যাডার হিসেবে। তারপরে তিনি জাতিসংঘে কাজ করেছেন প্রায় 2 দশকের বেশি। আংটাডের উপদেষ্টা ছিলেন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তিনি কাজ করেছেন। জাতিসংঘের ব্যাপারে তার একটা অভিজ্ঞতা রয়েছে, দক্ষতা রয়েছে এবং তিনি সম্প্রতি এই 2026-27 সালের মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। ইনফ্যাক্ট বাংলাদেশ এই পদে প্রার্থী হয়েছেন। ইউনূস সরকারের আমলে এই পদে অন্যকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে সেই নমিনেশনটা চেঞ্জ করে ডক্টর খলিলকে দেওয়া হয়েছে এবং তারপর থেকে ডক্টর খলিল এটার জন্য কিন্তু একের পর এক বিদেশ সফর করছেন, চেষ্টা করছেন। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল প্যালেস্টাইন, তারা বাংলাদেশের সমর্থনে উইথড্র করেছে। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে বাংলাদেশ। সাইপ্রাস 1 বছর ধরে কিন্তু এই পদের জন্য ক্যাম্পেইন করছে, তারা 1 বছর সময় পেয়েছে। কিন্তু ডক্টর ইউনূস, তার যেহেতু এইসব বিষয়ে আগ্রহ কম ছিল, দেশের চাইতে নিজেকেই তিনি প্রমোট করতেন, তো 1 বছর সময় পেয়েও আমরা এটা কাজে লাগাতে পারিনি, বরং এখন আর মাত্র 3 মাসের মতো বাকি আছে। এই 3 মাসে ডক্টর খলিল অনেক ট্রাই করছে। আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবে। তাহলে প্রথমে আমরা একটু আলাপ করি যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে তার প্রেস ক্লাবে কি আলোচনা হয়েছে। এটা নিয়ে দেখলাম যে মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে। অনেকেই জানতে চেয়েছে কি হচ্ছে। তাদের যে ছবিটা আমরা দেখেছি, সেই ছবিতে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বোঝা যায় যে খুবই অন্তরঙ্গ পরিবেশে এই দুজনের আলোচনা হয়েছে। এই দুজনের আলোচনা হয়েছে মূলত বাংলাদেশে একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট কি করে এনশিওর করা যায়। আরো খোলামেলা করে যদি বলি যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক অবস্থাটা বিরাজ করছে, তাতে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ অনুপস্থিত, তাদের কার্যক্রমের উপরে একটা নিষেধাজ্ঞা, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করে গেছে ডক্টর ইউনূস। সুতরাং অফিসিয়ালি আওয়ামী লীগ কিন্তু কার্যক্রম করতে পারছে না। তার মানে অর্ধেকের বেশি নাই হয়ে গেছে। এই পলিটিক্যাল এনভায়রনমেন্টটা আর ইনক্লুসিভ নেই। সো আওয়ামী লীগ আবার কার্যক্রম অফিসিয়ালি শুরু করতে পারে। আওয়ামী লীগের কাজ চলছে, দেশে বিদেশে আওয়ামী লীগ এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মতো করে কাজ করছে, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ সংগঠনের উপরে, তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেবার বিষয়টা নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে তারেক রহমান যে গত বছরের 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছিলেন, তিনি কিন্তু 24 সালের 5ই আগস্টের পর আসেননি। তিনি অনেক কিছু ম্যানেজ করে এসেছেন। তার আসার পথে অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল।
এবং শেষমেশ তাকে ভারতের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করতে হচ্ছে। ভারতের কাছে মুচলেখা দিয়ে তিনি এসেছেন, এবং যে কারণে অনেকে ট্রল করেন যে তারেক রহমানের সরকার আসলে মুচলেখা সরকার। যাই হোক, তিনি যতগুলো শর্ত মেনে বাংলাদেশে এসেছেন তার মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, যেটা বললাম যে আওয়ামী লীগ সহ সবাই এখানে রাজনীতি করবে, এবং সেটি নিয়েই আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে, কি কৌশল নির্ধারণ হয়েছে, বা অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চান যে ভাই আওয়ামী লীগের কার্যক্রমটা কবে, এই যে নিষেধাজ্ঞা, এটা কবে তুলে নেবে। অনেকে আরেক ডিগ্রি একটু বাড়িয়েই বেশ রাগ করে বলেন যে ইন্ডিয়া আমাদের জন্য কি করছে। আসলে এই প্রশ্নের উত্তরগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না, কারণ এখানে অনেক কিছু আছে বিহাইন্ড দ্য স্ক্রিন, যেটা আগের থেকে বললে সেটা সমস্যা হয়। তবে মনে রাখবেন যে বর্তমানে যে বাংলাদেশে গৃহপালিত বিরোধী দল রয়েছে, জামাত, এনসিপি, এরা কিন্তু নানা রকমের সিন ক্রিয়েট করবে, এরা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেওয়ার, অ্যাটলিস্ট কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা না তুলে নেওয়ার। তো এই তাদের এই হইচই, তাদের হাতে কোনো কার্ড তুলে দিতে চাইছে না কোনো পক্ষই। সুতরাং যা হচ্ছে নীরবে হচ্ছে, পর্দার আড়ালে হচ্ছে। এবং ডক্টর খলিল তিনি কিন্তু একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের জন্য এখনো কাজ করছেন, ইনুসের সাথে থাকার সময়ও কাজ করেছেন। তার এই জিনিসটা আপনারা অনেকে হয়তো জানেন না। তিনি সব সময় তিনি বলেন যে কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং যদি ধরেন ডক্টর খলিল যদি নিজে কমিউনিকেট না করে, তাহলে আমরা কিন্তু অনুমান করতে পিছপা হব না, আমরা তখন অনুমান করতে শুরু করব, যে কারণে ডক্টর খলিল কমিউনিকেট করেন। তো প্রণয় ভার্মার সাথে মিটিং এর পরে তিনি গেছেন তুরস্কে। তুরস্কে ডক্টর খলিল যে মিটিংটা করেছে অ্যাবসলিউটলি তার এই জাতিসংঘের প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে, এর বাইরে তিনি কোনো রাজনৈতিক বিষয়ে আলাপ করেননি। তিনি তুরস্কে যেসব ইসলামিক কান্ট্রিজ গুলো আছে, বিশেষ করে ওআইসির যারা সদস্য আছে, সেই সব দেশের রাষ্ট্রদূত বা দূতাবাসের প্রতিনিধিদের সাথে বসেছিলেন, তাদের সাথে তিনি ইফতার করেছেন। বেসিক্যালি তিনি ইফতার পার্টি থ্রো করেছিলেন। তো এর আগে তিনি ডক্টর খলিল কিন্তু সৌদি আরবও গিয়েছিলেন, কাতারে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ইরানের আক্রমণের কারণে তিনি সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে এসেছেন। এদিকে তুরস্কের থেকে আমেরিকায় যাচ্ছে। তুরস্কের কথাটা আমি কেন বলছি, তুরস্কের বিষয়ে আপনারা মনে আছে যে ডক্টর ইউনূসের আমলে সেই প্যারাসুট কি একটা আশিক নাকি, হ্যাঁ, সেই আশিক তুরস্কের থেকে ব্যাপক ইনভেস্টমেন্ট আনবে, এইসব শিশু উপদেষ্টারা গেল, বাংলাদেশে ড্রোন কোম্পানি হবে, বাংলাদেশে আর্মস ফ্যাক্টরি হবে চিটাগাঙে, অনেক কিছু আমরা শুনলাম। কিন্তু এইবার যে ডক্টর খলিল গেলেন, সেখানে এই বিষয় নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? একদম একদম মুখ বন্ধ ছিল ডক্টর খলিলের। এবং এই যে তুরস্ক ড্রোন ফ্যাক্টরি করবে, তুরস্ক অস্ত্র কারখানা করবে বাংলাদেশে, এই সব কিছু স্থগিত হয়ে গেছে, এবং ডক্টর খলিল ভুলেও ওই দিকে যায়নি। এবং ইন্টারেস্টিংলি হলো, ডক্টর খলিলের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক, ডক্টর খলিলের সাথে কিন্তু ইন্ডিয়ারও একটা সম্পর্ক ডেভেলপ করেছিল। আবার ইন্ডিয়া এই এই বিষয়ে সাইপ্রাসকে সমর্থন করছে। ইন্ডিয়ার সাথে আরেকটা হিসাব আছে, সাইপ্রাসের কিছু দ্বীপ নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, সেখানে আবার ভারত সাইপ্রাসের পক্ষে, গ্রিসের পক্ষে কাজ করছে। তো এই সব মিলিয়ে ডক্টর খলিলকে ভারত সমর্থন দেবে কিনা জানি না, তবে ডক্টর খলিলের পক্ষে আমেরিকা, ইসলামিক কান্ট্রিজ এরা আছে। ডক্টর খলিল ইজ ট্রাইং, তার একটাই দুঃখ যে 1 বছর যেখানে সাইপ্রাস সময় পেল, সেখানে তিনি মাত্র 3 মাস, বাট হি ইজ ট্রাইং হার্ড। বাংলাদেশ যদি এই জাতিসংঘের এই সভাপতির এই প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে, সেটা দেশ হিসেবে আমাদের জন্য গর্বের। আমরা কোনো সরকারকে পছন্দ করি বা না করি, তাহলে এখন আমরা দেখব যে এই আর 3 মাসের মতো সময় আছে, তারপরে এই জাতিসংঘের এই সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন হবে, এবং আমরা দেখি কে জয়লাভ করে।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বড় জায়গা আছে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, ইরান যেভাবে উপসাগরীয় দেশগুলোতে যুদ্ধক্ষেত্রের বিস্তার ঘটিয়েছে তা তেহরানের শাসক গোষ্ঠীর জন্য আরো বিপদ ডেকে আনতে পারে। ইরান চায় তাদের উপর হামলা বিশ্বের জ্বালানি খাতকে অস্থিতিশীল করবে, এর ফল ভোগ করবে গোটা বিশ্ব। এতে সবাই একযোগে যুদ্ধ বন্ধের দাবি তুলবে। হরমুজ প্রণালী বন্ধের সতর্কবার্তা দিয়েও এমন উদ্বেগ জোরদার করেছে তেহরান। তবে ইরানের এই কৌশল শেষ পর্যন্ত কাজে দেবে নাকি উপসাগরীয় দেশগুলোকে আরো খেপিয়ে দেবে, সেটি এখন বড় প্রশ্ন। এছাড়া একের পর এক বেসামরিক অবস্থানে হামলাও ইরান সম্পর্কে আরব অঞ্চলে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করছে। প্রশ্ন উঠেছে, যুদ্ধের সীমানা বিস্তৃত করে ইরান কি যুক্তরাষ্ট্রের হাতকেই উল্টো শক্তিশালী করছে? আরব দেশগুলোকে একযোগে খেপিয়ে দেওয়ার ফলে কি তৈরি হতে যাচ্ছে সেই 1991 সালের মতো আরেকটি উপসাগরীয় যুদ্ধের মতো প্রেক্ষাপট? তখন কুয়েত আক্রমণের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেভাবে ইরাকে যৌথ সামরিক অভিযান শুরু হয়েছিল, তেমন কোনো ঘটনাকেই দেখা যেতে পারে আবার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় 28 ফেব্রুয়ারি সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের মতো 5 দেশে হামলা চালায় ইরান। এরপরে দেশগুলোর পক্ষ থেকে কড়া বার্তা দেয়া হয় তেহরানকে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আক্রমণের জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের আছে। অন্যদিকে সৌদি আরব, কাতারও দেয় একই ধরনের বিবৃতি। তবে এসব হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান, বরং আরো জোরদার করা হয়েছে হামলা। আর এর জন্য 2 মার্চ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিবৃতিতে পাল্টা হুমকি দেয় উপসাগরীয় 6টি দেশ। বিবৃতিতে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আছে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। এতে আরকি বিপজ্জনক শক্তি দাবি করে বলা হয়, সার্বভৌম ভূখণ্ড, সাধারণ মানুষ এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে দেশের হামলা সম্পূর্ণ অযৌক্তিক। এমন অবস্থায় আক্রান্ত দেশগুলো আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করছে বলেও হুঁশিয়ার করা হয় বিবৃতিতে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সঙ্গে চিরশত্রুতা থাকলেও ইরান কখনো এই ইস্যুটিকে আরব অঞ্চলে উত্তেজনা ছড়াতে ব্যবহার করেনি। তবে এবার সেটি ঘটতে দেখা যাচ্ছে। এটি তেহরানের জন্য শেষ পর্যন্ত বুমেরাং হলেও হতে পারে। ইরানের সঙ্গে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর প্রকাশ্য বলিতা এবং যুদ্ধ সম্পূর্ণ নতুন বিষয়। এসব দেশ বিভিন্ন সময় ইরান ইস্যুতে কূটনৈতিক দ্বিচারিতার আশ্রয় নিলেও সরাসরি শত্রুতা এড়াতে চেষ্টা করেছে। তবে এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইরানের কৌশলে যদি শেষ পর্যন্ত যুদ্ধের সমাপ্তিও ঘটে, তাহলেও আরব দেশগুলোর সঙ্গে তেহরানের স্বাভাবিক সম্পর্কে ফেরা খুব সহজ হবে না। ডয়েচে ভেলের এক নিবন্ধে বলা হয়, শুরুর দিকে ইরানি পাল্টা হামলার লক্ষ্য বেশ সুনির্দিষ্ট ছিল। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, তারা আরব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব স্থাপনাকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। তারপরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদর দপ্তরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। কাতারে আমেরিকান আল উদাইদ বিমান ঘাঁটির দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। হামলা হয় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে। তবে এরপর থেকে লক্ষ্যবস্তু যেন বদলে যেতে থাকে। বিভিন্ন আরব দেশের বিলাসবহুল হোটেল, বন্দর, আবাসিক এলাকা, শিল্পাঞ্চল, বিমানবন্দর ও তেল অবকাঠামোয় আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্য নীতি বিশেষজ্ঞ হাসান আল হাসান এসব ঘটনাকে অভাবিত বলে মনে করছেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলোতে হামলার বিষয়টি অনুমিত ছিল না, কিন্তু উপসাগরীয় শহর, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় আঘাত করে ইরান নতুন এক সীমা অতিক্রম করেছে। এমনকি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া কয়েকটি দেশও ইরানের আক্রমণের শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সহ কয়েকটি মিত্র আরব দেশ কয়েক সপ্তাহ আগে জানিয়ে দেয়, তারা ইরানের বিরুদ্ধে বিমান হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তবে এসব দেশও এখন আঘাত করছে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন।
এতে করে ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এমন কিছু ঘটলে আখেরে লাভবান হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে আছে সৌদি আরব। বিশেষজ্ঞরা মনে করছেন সৌদি সহ অন্য আরব দেশগুলো এখনই হয়তো বড় ধরনের কোনো পাল্টা সামরিক হামলা চালাতে চাইবে না। তারা এখন যুক্তরাষ্ট্রকে বড় পরিসরে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দিতে পারে, এমনকি সীমিত আকারে ইরানের বিরুদ্ধে হামলাও চালাতে পারে। লন্ডনের কিংস কলেজের সিকিউরিটি স্টাডিজ স্কুলের শিক্ষক আন্দ্রিয়াস ক্রিগো মনে করছেন উপসাগরীয় দেশগুলোর সেনাবাহিনীর সরাসরি যুদ্ধে নেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। তবে দেশগুলো আপাতত আক্রমণাত্মক হামলার চেয়ে আত্মরক্ষামূলক কৌশলের দিকে ঝুঁকতে পারে। যুদ্ধ বিস্তৃত করার বদলে প্রভাব নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে। এরপর বাড়ানো হবে কূটনৈতিক তৎপরতা, এমনকি তারা ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধ বন্ধের চাপও দিতে পারে। তবে এর সবটাই ভেস্তে যেতে পারে নতুন নতুন নানা সমীকরণে। ইরানকে স্থায়ীভাবে দমনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে স্থল অভিযান শুরুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট ২রা মার্চ যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্ট তারা কোনো একটা হেস্তনেস্ত করতে মরিয়া। যুক্তরাষ্ট্রের ইরান অভিযান অন্তহীন কোনো যুদ্ধ নয় দাবি করে তিনি সামনের স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি। বলেন, আমেরিকান স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন তত দূর পর্যন্ত যাবে, আর সেই লক্ষ্য অর্জনে কি কি পদক্ষেপ আসতে পারে তা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। প্রশ্ন হলো, তাহলে আবার কি ফিরে আসছে 1991 সালের প্রেক্ষাপট? এবারের যুদ্ধের শেষ পরিণতি কি? ইরানের শাসক গোষ্ঠীর নেওয়া কৌশল শেষ পর্যন্ত কি সফল হবে, নাকি বুমেরাঙের তীর হয়ে ফিরবে তাদেরই বুকে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।